আসন্ন লোকসভা নির্বাচনের এখনো দিনক্ষণ পর্যন্ত ঘোষণা হয়নি, তার আগেই রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ উঠল নদিয়াতে। ভোট ঘোষণার আগেই বাংলায় রক্ত ঝরার ঘটনা। নদিয়ার চর মুক্তারপুরে সেখানে খুন তৃণমূলের কর্মী সাকিব শেখ। তৃণমূল কর্মী খুনে গ্রেফতার করা হয়েছে 3 জনকে। আরও একবার জানাই, এই খুনের ঘটনাতে গ্রেফতার করা হয়েছে 3 জনকে। ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হয় তৃণমূলের কর্মী সাকিব শেখের। উদ্ধার খুনে ব্যবহৃত অস্ত্র এবং গতকাল রাতে বাড়ি ফেরার সময় 8 থেকে 10 জন দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগের সামনে আসে। নদিয়া তৃণমূল কর্মী খুনে কাঠগড়ায় কংগ্রেস বিচারের দাবিতে অনড় মৃত তৃণমূল কর্মীর পরিবার। দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। যেখানে ভোট এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি, কিন্তু তার আগেই রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ উঠে আসছে নদিয়া থেকে। পলাশ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। পলাশ, এ বিষয়ে আরো বিস্তারিত তোমার থেকে জানার রয়েছে। যে অর্থাৎ বলা হচ্ছে যে 8 থেকে 10 জনের দুষ্কৃতী দল, তারা এসে রীতিমতো এইরকম ভাবে ঘটনা ঘটিয়েছে, খুনের ঘটনা ঘটানো হয়েছে, 3 জনকে গ্রেফতার করা হয়েছে। সেই বিষয়ে আর কি তথ্য রয়েছে সামনে? একদমই তুমি যেটা বললে যে আর কত রক্ত দেখবে এ বাংলা, অর্থাৎ এখনো নির্বাচনের নির্ঘণ্ট বাঁধতে ঘন্টা কয়েক দেরি থাকলেও রক্তারক্তি শুরু হয়েছে নদিয়ার ভারত বাংলাদেশ যে থানার পাড়া থানা এই এলাকা। এখানে গতকাল রাতে নৃশংসভাবে এক তৃণমূল কংগ্রেস কর্মীকে খুন করা হয়েছে। তার বাবা অভিযোগ করেছেন এই খুনের পেছনে সম্পূর্ণ দায়ী কংগ্রেস, অর্থাৎ কংগ্রেস কর্মীরাই তাকে খুন করেছে বলে অভিযোগ। যদিও কংগ্রেসের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে এই খুনের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। তার কারণ এখানে কংগ্রেস সংখ্যায় খুবই নগণ্য বা তাদের পক্ষে খুন করা সম্ভব নয়। তারা উল্টে অভিযোগ করছে যে এই খুনের পেছনে রয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব, অর্থাৎ তৃণমূলের গোষ্ঠীকন্দল। আর এ বিষয়ে আমি এই ব্লকের যিনি প্রাক্তন তৃণমূল কংগ্রেসের ব্লক কার্যকারী ব্লক প্রেসিডেন্ট, তাকে সরাসরি প্রশ্নটা করব যে বারবার যেটা অভিযোগ করা হচ্ছে যে আপনাদের গোষ্ঠী কন্দলের জেরেই খুন, এটাকে আপনারা কীভাবে? না দাদা, এখানে কোনো গোষ্ঠী কন্দল নেই। আমাদের এখানে আপনি যে অঞ্চলে যে ঘটনাটা ঘটেছে, অ্যাকচুয়ালি আপনি খোঁজ নিয়ে দেখুন, আমাদের রিসেন্ট ব্লক চেঞ্জ হয়েছে। ব্লক চেঞ্জের পরে অঞ্চলে আমাদের জেলার সভাপতি মহুয়া মৈত্র, তারপরে নতুন ব্লক সভাপতি হয়েছে। ব্লক সভাপতি হওয়ার পরে রিসেন্ট সব নতুন অঞ্চল সভাপতি হয়েছে। নতুন অঞ্চল সভাপতি হওয়ার পরে যদি গোষ্ঠী কন্দল থাকে, তাহলে নিশ্চয়ই আলাদাভাবে এখানে কোনো গোষ্ঠী আলাদা মিটিং করবে, সিটিং করবে বা কোনো গণ্ডগোল থাকবে, সেই ধরনের কোনো এখানে এসব বিষয় নেই। গোষ্ঠী কন্দলের বিষয়টা একদমই ভিত্তিহীন যারা বলছেন। এখানে আমাদের দলের সুশৃঙ্খলভাবেই দল চলছে। এখানে নেতৃত্ব কথা মতোই আমাদের যে ব্রিগেডে 10 তারিখে যে জনগর্জন সভা হলো, সেখানে সবাই গেছে একত্রিতভাবে। এটা একদমই ভিত্তিহীন অভিযোগ। আমাদের যিনি অঞ্চল সভাপতি আক্তারুল শেখ, তার বাড়ি মুক্তারপুরে, যেখানে মার্ডারটা হয়েছে। অ্যাকচুয়ালি সেটা যেহেতু রাত্রিবেলাকার ঘটনা, স্পেসিফিকভাবে বলতে গেলে সেটা স্থানীয় যারা নেতৃত্ব আছে তারা বলতে পারবে। আমরা এটা খবরের মাধ্যমে দেখতে পাই যে সোশ্যাল মিডিয়াতে যে একজন এরকম মার্ডার হয়েছে, তারপরে খোঁজখবর নিয়ে জানতে পারি এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাই যে সেখানে বলা হচ্ছে যে রাতের অন্ধকারে কে বা কারা এসে মেরেছে। এবং তার বাবা যে একটা স্টেটমেন্ট দিয়েছে, সেখানে যেটা আমরা দেখলাম যে সেখানে বলা হচ্ছে যে এরকম আমি নাম করতে ইচ্ছুক নই, সেটা আমি পরবর্তীতে জানাবো মিডিয়ার সামনে, উনি এটা বলেছে। এবার অ্যাকচুয়ালি দাদা আমি এটা কি বলবো, এটা তো আমাদের যারা লোকাল স্থানীয় কংগ্রেস থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে আপনাদের গোষ্ঠী কন্দলের জেরে, কারণ এই যে আবাস যোজনা, সেই দুর্নীতির প্রতিবাদ করতে গিয়েই নাকি খুন হতে হচ্ছে। এটা ভিত্তিহীন। কংগ্রেস যে কথাটা বলেছে যে এখানে আপনার তৃণমূলের যে গোষ্ঠী কন্দল, এটা ভিত্তিহীন। গোষ্ঠী কন্দল কোথাও নেই আমাদের এখানে। দেখো, তোমাকে একটা কথা বলি, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা ক্লিয়ার করা হচ্ছে যেটা কোনো রকম গোষ্ঠী কন্দল নেই। তাহলে আমি আরেকবার প্রশ্নটা করব, তাহলে খুনটা কারা করলো, অভিযোগটা কাদের? অ্যাকচুয়ালি দেখুন, সেটা তো আমার ওখানকার স্থানীয় যারা নেতৃত্ব আছে তারা বলতে পারবে যে খুনটা কারা করেছে, কারণ আমার পক্ষে তো এখান থেকে বলা সম্ভব নয়। আপনি তো তৃণমূলের একজন একনিষ্ঠ। অবশ্যই আমি তৃণমূলের একনিষ্ঠ কর্মী বলতে পারেন আপনি, ঠিক আছে, কিন্তু সেই জায়গাতে যেহেতু রাত্রিবেলার ঘটনা এবং আমাদের সেখানে যারা স্থানীয় নেতৃত্ব আছে তারা বলতে পারবে এবং তার পরিবার পরিজনের লোকরা সেখানে তো সঙ্গে সঙ্গে ছিল স্পটে, তারা সঠিকটা বলতে পারবে। তবে এইটুকু আপনাকে নিশ্চিতভাবে বলতে পারি যে আমাদের এখানে কোনো গোষ্ঠী কন্দল তৃণমূলের মধ্যে নেই।
পরিবারের তরফ থেকে মোট 8 থেকে 10 জনের বিরুদ্ধে যেটা অভিযোগ করা হচ্ছে, সেখানে কিন্তু গতকাল পর্যন্ত বা আজ ভোর রাত পর্যন্ত পুলিশের তরফ থেকে 2 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক দেখানো হয়েছিল। পরবর্তীতে দেখা যাচ্ছে সেখানে 3 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং এই খুনের পেছনে যারা যারা জড়িত এই 3 জনকে গ্রেপ্তারের পাশাপাশি উদ্ধার হয়েছে অস্ত্র, যেই ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে খুন করা হয়েছিল এবং সেই অস্ত্র উদ্ধার করে আজকে পুলিশ সেগুলো আদালতের কাছে পেশ করবে। তার পাশাপাশি যাদের বিরুদ্ধে মূলত অভিযোগ তাদের শারীরিক পরীক্ষা করার পর এখন কিন্তু আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। আর নিহত যে তৃণমূল কংগ্রেস কর্মী তার দেহ নিয়ে যাওয়া হয়েছে ময়না তদন্তের জন্য। কিছুক্ষণ পর সেখান থেকে তার নিথর দেহ তার দেশের বাড়িতে ফিরবে এবং হয়তো তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা শেষ শ্রদ্ধা তাকে জানাবে। কিন্তু একটা বিষয় বারবার যেটা উঠে আসছে যে যত লোকসভা নির্বাচন এগিয়ে আসছে, সদ্য পঞ্চায়েত নির্বাচন কাটতে না কাটতেই আবার যেহেতু লোকসভা নির্বাচনটা এগিয়ে আসছে তার আগে আবার আরো অনেক বিষয় জানার রয়েছে। পলাশ, তুমি আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরি, অর্থাৎ নিহত যে তৃণমূল কংগ্রেসের কর্মী সাকিব শেখ, তার পরিবারের সদস্যরা কি বলছেন, তার বাবা এবং স্ত্রী কি অভিযোগ শোনাই। বেরিয়েছি, কংগ্রেসীরা বেরিয়েছে, ছিল 8-12 জন ছিল। আমি 3-4 জন আগে চিনিছি, নিজে চিনিছি। আমি কিভাবে চিনলে? আমি ছিলাম আমার বোনের দোকান থেকে, আমি দিয়ে চলে আসছে, মাইতে মাইতে বাগান দিয়ে দৌড় মারছে। আমি বিচার চাই, রাহিনে বিচার চাই। টাকা পাবে, কার সাথে 20,000, কার সাথে 30,000 করে টাকা নিয়েছে। আমি এই কথাটা বুঝেছি, তাই তো আমার কাছে রাগ। 500 জনের ঘর দেবো বলে বাড়ি বাড়ি টাকাগুলো। হ্যাঁ, আমার স্বামী বাড়ি আইসি 10 মিনিট না হতো আমার স্বামীকে আমার দেওয়ারের দোকানে যেতে যেতে ধরি মেরিছে গো, কংগ্রেসরা মেরিছে গো। আমার স্বামী তৃণমূল করে গো। স্বামীকে যে কেন খুন করলো আমি জানিনি গো। এর আগুতে আমার স্বামীকে 4 মাস আগুতে মেরি ফেলছিল গো। আমার কি করলো? আমি তাদের ফাঁসি চাই, আমার স্বামীর প্রতিবাদ চাই। পরিবারের অভিযোগ আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, অর্থাৎ এই খুনের ঘটনার পেছনে কংগ্রেস দায়ী, অর্থাৎ কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা তারাই এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে এমনটা পরিবারের তরফ থেকে অভিযোগ সামনে রাখা হচ্ছে। আর এই বিষয় নিয়ে স্থানীয় কংগ্রেস নেতৃত্ব তারাই বা কি বলছেন শুনুন। এত গোষ্ঠীদ্বন্দ্বের ফলে তৃণমূল ভেঙে 2টো পার্টি হয়েছিল, যেখানে নির্দল কংগ্রেস এবং টিএমসি ত্রিমুখী লড়াইয়ের পরে পঞ্চায়েত কংগ্রেস এবং নির্দলের মধ্যে যায়। ক্ষমতা বা একটা জায়গায় আসার জন্য ত্রিমুখী যে মানুষের ভিতরে যে কিছু সন্ত্রাস বা কিছু পাওয়ার লোক থাকে, এরা তাদের নিজেদের ক্ষমতা পাওয়ার জন্য কিছু লোককে বসানোর জন্য চক্রান্তমূলক খুনটা দেখা দিচ্ছে বলে মনে হয় আমার। কিছুদিন আগে এই ছেলেটার ভিতরে একটা মামলা হয়েছিল, মানে অ্যাটাক হয়েছিল, তাতে কিছু লোকের নাম হয়েছিল যারা তখন কংগ্রেসের মধ্যে ছিল এবং সেটা উভয়ের মধ্যে গ্রাম্য সালিশ হিসাবে মীমাংসা করি একটা বোঝাপড়া হয়, তারপরেই দলে যোগ দেওয়া হয়। দোষটা তো সম্পূর্ণ আপনাদের দিকে দিচ্ছে যে কংগ্রেসের দুষ্কৃতিকারীরা এই তৃণমূল কর্মীকে। দোষী যেই হোক, কাজটা জঘন্যতামূলক, উপযুক্ত। আমি চাই যারা কাজটা করেছে সে যে দলেরই হোক। নদিয়া তৃণমূল কর্মী খুনের ঘটনা এবং সেই ঘটনার প্রেক্ষিতে বিজেপি সাংসদ দিলীপ ঘোষের বক্তব্য শুনুন। প্রতিদিন হয় পশ্চিমবঙ্গে, এটা কোনো খবরই নয়। খুন, জখম, ধর্ষণ প্রতিনিয়ত বেড়ে চলেছে। এখানে পুলিশ প্রশাসনের যে ভূমিকা কিছু বোঝা যায় না। যেখানে মমতা ব্যানার্জি সুরক্ষিত নয় নিজের বাড়ির মধ্যে, তাহলে আর বাকিরা কীরকম সুরক্ষিত থাকবে? এটা তো চিন্তার বিষয়। সাধারণ মানুষের সুরক্ষা সেটাই বা সুনিশ্চিত করবেন কারা? এর আগেও পূর্ববর্তী সময়ে যে নির্বাচনগুলো দেখা গিয়েছে, পঞ্চায়েত নির্বাচন হোক, বিধানসভা নির্বাচন হোক অথবা 2019-এর লোকসভা নির্বাচন,
যেভাবে রক্ত ঝরেছে এই বাংলায়, ভোটকে কেন্দ্র করে যেভাবে সন্ত্রাসের আবহ সৃষ্টি হয়েছে, আজ এখনো পর্যন্ত ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হয়নি, কিন্তু তার আগেই ফের একবার সেই রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগে উঠে আসছে নদিয়া থেকে। পলাশ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে লাগাতার রয়েছে। পলাশ, এইখান থেকে তোমার কাছে একটু জানবার চেষ্টা করবো। দেখো, এখনো পর্যন্ত ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি, কবে ভোট রয়েছে বা কদফায় রয়েছে তা এখনো পর্যন্ত আমরা কেউ জানি না, কিন্তু তার আগেই রাজনৈতিক কারণে বা ভোটের সন্ত্রাস বলা যায় যে এই সন্ত্রাসের কারণে যে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, যে অভিযোগের সামনে আসে, তার প্রেক্ষিতে স্থানীয় বাসিন্দারা তারা কতটা আতঙ্কের মধ্যে রয়েছে? খুব বর্ষাকাতর এলাকা, একদম দেশের অন্তিম এলাকা বলা চলে। নদিয়ার যে ভারত বাংলাদেশ সীমানা, অর্থাৎ ঠিক এর এপারেই রয়েছে বাংলাদেশ। এই ধরনের বর্ষাকাতর এলাকাতে নির্বাচনের আগে এই ধরনের যে খুনের রাজনীতি, সেটা নিয়ে কিন্তু যথেষ্টই ভীত সন্ত্রস্ত গোটা এলাকাবাসী। তাদের যেটা পরিষ্কার বক্তব্য যে এখনো নির্বাচনের নির্ঘণ্ট বা ঘন্টা বাজল না, তার আগেই কেন এত খুন, কেন এত রক্ত, এ বাংলায় এত রক্ত কেন, কবে একদমই শান্ত তাই। হবে? কেন এই কারণ ঘটনাটাই কিন্তু বারংবার উঠে আসছে, আর এইরকম যখন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে তখন পুলিশ প্রশাসন তারাই বা কি করছেন। আপাতত তোমায় ধন্যবাদ জানাই পলাশ, নজর রাখো। নদিয়ার ঘটনা আপনাদের সামনে তুলে ধরছে। এখনো পর্যন্ত ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি, কিন্তু তার আগেই যেভাবে সন্ত্রাসের খবর পাওয়া যাচ্ছে, যেভাবে প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে, নদিয়ার ঘটনা, নদিয়াতে যেভাবে রক্ত ঝরলো তাতেই কার্যত একটার পর একটা অভিযোগ, শুধু না একই সঙ্গে আতঙ্কের ভীতির পরিবেশের সৃষ্টি হয়ে গিয়েছে নদিয়া চর মুক্তারপুরে। সেখানে খুন তৃণমূলের কর্মী সাকিব শেখ। তৃণমূল কর্মী খুনে এখনো পর্যন্ত 3 জনকে গ্রেফতার করা হলো। এই ঘটনার নেপথ্যে কারণটা কি এবং কারা যুক্ত রয়েছে সে সমস্ত বিষয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।